প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে উপাসনা স্টাডি সেন্টার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে তোমাদের জন্য যে অধ্যায়টা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে অংশীদারি কারবারের ফার্স্ট পার্ট। এটা তোমাদের বইয়ের অধ্যায় 14 নম্বর অধ্যায়। তো অংশীদারি কারবারের প্রবলেমগুলো সলভ করতে হলে কতগুলো রাশি সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। তো আজকে আমি সেই ধারণাগুলো তোমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি। প্রথম হচ্ছে, দেখো, ডেফিনেশন বা সংজ্ঞা, অংশীদারি কারবারের সংজ্ঞা। একের অধিক, একজন হলে হবে না, একের অধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মিলিত হয়ে কোনো ব্যবসা শুরু করে তাহলে সেই কারবারটাকে বলে অংশীদারি কারবার। সেটা 2 জন হতে পারে, 5 জন হতে পারে, 50 জন হতে পারে, 60 জন হতে পারে, যা খুশি হতে পারে, একের অধিক হতে হবে। হয়েছে? তাহলে এই সংজ্ঞার মধ্যে বিশেষ কিছু নেই, এটা অংশীদারি কারবারের সংজ্ঞা হয়ে গেল। এবার দেখো প্রকারভেদ, এটাও সোজা ব্যাপার। অংশীদারি কারবার সাধারণত 2 রকমের হয়। একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র। সাধারণত 2 ধরনের হয়। সরল অংশীদারি কারবার কাকে বলে না, অংশীদারি কারবারে ধরো 2 জন আছে এ বি, এরা প্রত্যেকেই ধরো একজন 5,000 টাকা, একজন 7,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করবে। অর্থাৎ দুজনের মূলধন এ দিল 5,000, বি ধরো 10,000 দিল। এই দুটো মূলধন দিয়ে এরা ব্যবসা শুরু করলো, অংশীদারি কারবার। অংশীদারি কারবার এরা শুরু করেছে। তো যদি এদের দুজনের টাকাটাই বা দুজনেরই লগ্নিকৃত মূলধনটা একই সময় খাটে, ধরো দুজনেরই মূলধনটা 12 মাসই খাটলো, 12 মাস পরে ব্যবসার লাভ ক্ষতি হিসাব হবে, তাহলে একই সময় যদি খাটে তাহলে সেই কারবারটাকে বলবো সরল অংশীদারি কারবার। আর যদি ভিন্ন সময় খাটে তাহলে তাকে বলবো মিশ্র অংশীদারি কারবার। হয়তো দেখা যাবে এর 500 টাকা 12 মাসই খাটলো, কিন্তু বি এর 10,000 টাকা 8 মাস পরে সে তুলে নিল, তাহলে মাত্র 8 মাস খাটলো, কিন্তু লাভটা পাবে সে 12 মাস পরে। তাহলে এই যে ভিন্ন সময়ে এই লগ্নিকৃত মূলধনটা নিয়োজিত হলো কারবারে, তাহলে সেই যে কারবারটা চলবে সেই কারবারটার নাম হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। পরিষ্কার হলো? এইবার যে ধারণাগুলো আলোচনা করব, এটা হচ্ছে খুব ভাইটাল কনসেপশন। এগুলো তোমাদের প্রবলেম সলভ করতে খুব সাহায্য করবে। একটু ধ্যান দিয়ে ভালো করে এটা শোনো। সমতুল্য মূলধন সময়ের সাপেক্ষে নির্ধারণ করতে হবে। সমতুল্য মূলধন সময় সাপেক্ষে নির্ধারণ করব কিভাবে? ধরো এ বি সি, আমি এক্সাম্পলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এ ব্যবসায় ধরো 30,000 টাকা দিয়েছে, বছরের শুরুতে 30,000 টাকা। বি দিল ধরো 20,000 টাকা এবং সি দিল ধরো 10,000 টাকা। এই 3 জন মূলধন দিয়ে বছরের শুরুতে ব্যবসা শুরু করলো। এখন এর 30,000 টাকাটা ধরো 12 মাসই কেটেছে, অর্থাৎ সেই টাকাটা তোলেওনি, অন্য কোনো টাকা, এক্সট্রা কোনো টাকা সে ব্যবসায় লাগায়, অর্থাৎ তার টাকাটা 12 মাস সময়ের জন্য নিয়োজিত ছিল ব্যবসায়। বি এর 20,000 টাকাটা ধরো 8 মাস সময়ের জন্য নিয়োজিত, তারপর সে টাকাটা তুলে নিয়েছে, উইথড্র করে নিয়েছে। হয়েছে? অর্থাৎ এখানে উইথড্র করে নিয়েছে, কিন্তু সে লাভটা তো নেবে 12 মাস পরে। এই টাকাটা সে 8 মাস পরে তুলে নিয়েছে। এই 10,000 টাকাটা ধরো 6 মাস পরে এ আরো 4,000 টাকা দিয়েছে, 6 মাস পরে এ আরো 4,000 টাকা প্লাস করেছে 6 মাস পরে। তাহলে এও লাভটা নেবে 12 মাস পরে, অর্থাৎ প্রত্যেকের টাকাটা লাভ আকারে নেবে প্রত্যেকেই 12 মাস পরে, কিন্তু এ 8 মাস পরে টাকাটা তুলে নিয়েছে, এ 6 মাস পরে আরো 4,000 টাকা দিয়েছে। তাহলে এইখানে কে কত টাকা লাভ নেবে এইটা বিচার করা এটা একটু টাফ ব্যাপার। মুনাফাটা তো আমাকে ন্যায়সঙ্গত বন্টন করতে হবে,
বা ন্যায়সঙ্গত, তাদের প্রাপ্যটা ন্যায়সঙ্গত হতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো, স্বভাবতই যে লোকটা 2,200 টাকা দিয়েছে, ধরো একটা লোক, আর একটা লোক 4,000 টাকা দিয়েছে, যদি দুজনে 12 মাসই টাকাটা খাটে, তাহলে স্বভাবতই যে ডবল দিয়েছে তার ব্যবসা অবদানটা ডবল আছে, অর্থাৎ সে মুনাফাটা এ ডবল নেবে। অর্থাৎ যদি 600 টাকা মুনাফে 1200 টাকা মুনাফা হয়, এ নেবে 800 টাকা, এ নেবে 400 টাকা। এটাই হবে ন্যায়সঙ্গত মুনাফা বন্টন। তাহলে এখানেও আমাকে ন্যায়সঙ্গত মুনাফা বন্টন করতে হবে। এটা যেহেতু সরল অংশীদারি কারবার ছিল, আমি লগ্নিকৃত মূলধনের অনুপাতে আমি মুনাফা বন্টন করে দিলাম। কিন্তু এখানে এটা মিশ্র অংশীদারি কারবার, কারণ প্রত্যেকের টাকাটা ভিন্ন ভিন্ন সময় খেটেছে। তাহলে এখানে আমাকে এই জিনিসটা বার করতে হবে, সমতুল্য মূলধন কার সাপেক্ষে, না সময়ের সাপেক্ষে। এটা কি করে বার করব, না লগ্নিকৃত মূলধন ইনটু নিয়োজিত সময়। যে মূলধন সে দিয়ে শুরু করলো, যত মাস এই মূলধনটা নিয়োজিত ছিল ব্যবসায় বা কেটেছে, সেটা দিয়ে গুণ করলেই আমি সমতুল্য মূলধন পেয়ে যাব। হয়েছে? তাহলে লগ্নিকৃত মূলধনকে নিয়োজিত সময় দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব সমতুল্য মূলধন। এটা একটা ভাইটাল কথা, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে নির্ধারণ করা হয়, যেহেতু সময় দিয়ে গুণ করলাম। একই সময় হলে লগ্নিকৃত মূলধনের অনুপাতে মুনাফা বন্টন হয়ে যেত। তাহলে এইখানে কেসটা কি, দেখো এ 30,000 টাকা দিয়েছে, বি 20,000 টাকা দিয়েছে, সি 10,000 টাকা দিয়েছে। তার মানে এই নয় যে 30,000 ইস্টু 20,000 ইস্টু 10,000 লগ্নিকৃত মূলধন অনুপাতে তারা লাভ পাবে। হ্যাঁ, যদি তিনজনের টাকাই 12 মাস খাটতো, অর্থাৎ একই সময় খাটতো, তাহলে লগ্নিকৃত মূলধনের উপরই তার লাভটা হতো। কিন্তু এখানে এই লগ্নিকৃত মূলধনকে সময় দিয়ে গুণ করতে হবে, কারণ ভিন্ন ভিন্ন সময় এই লগ্নিকৃত মূলধনটা নিয়োজিত ছিল। তাহলে সেটা হবে আমার সমতুল্য মূলধন, সমতুল্য মূলধন সময়ের সাপেক্ষে এটা বার করতে হবে, এই অনুপাতে মুনাফাটা ভাগ হবে। তাহলে এখানে দেখি সমতুল্য মূলধন কিভাবে বার করব। একবারে সোজা ব্যাপার। দেখো এর ক্ষেত্রে 12 মাস টাকাটা কেটেছে, তাহলে 30,000 হচ্ছে লগ্নিকৃত মূলধন ইন্টু 12 সমান 3,60,000 টাকা। এইটা হচ্ছে তার। সে যদি এই সমতুল্য মূলধনের আরেকটা ধারণা বলা হয় যে এই 30,000 টাকা সে কিন্তু একবারই দিয়েছে, কিন্তু 30,000 টাকা প্রতি মাসে তাকে কিছু কিছু লাভ দেবে, সেই লাভটা যোগ হবে এবং সেটা 12 মাস পরে সে পাবে। আমি যদি 12 মাসের লাভটাকে এক মাসে নিতে চাই, তাহলে আমাকে মূলধন নিয়োগ করতে হবে 30,000 ইন্টু 12। এটা এই ভাষাতেও বলা যায় যে আমি 12 মাসের লাভটা এক মাসে নিতে চাই, তাহলে আমাকে মূলধন নিয়োজিত করতে হবে 30,000 ইন্টু 12। এটা কিন্তু সে নিয়োজিত করেনি, এইটা লগ্নি করেনি, কিন্তু আমাকে এটা বার করতে হবে। 12 মাসের লাভটা যদি সে এক মাসে পেতে চায়, তাহলে তাকে লগ্নি করতে হতো কত টাকা, মানে এই টাকাটা। এটা হয়। আর না হলে একটা ভাষা হয়, সেটা আমি যেটা আগে বললাম, যে সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন, অর্থাৎ এ সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন। এখানে লিখবে এ সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন 30,000 ইন্টু 12। বি এর ক্ষেত্রে কি হবে, একই কথা লিখবে, সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন কি হবে। দেখো এখানে ব্যাপারটা কি, 20,000 এই টাকাটা খেটেছে 8 মাস ইন্টু 8, তারপর বাকি রইল 4 মাস, সেই 4 মাসে কোনো টাকা দেয়, তাহলে তার সমতুল্য মূলধন হবে 1,60,000 টাকা। এটা হলো তার সমতুল্য মূলধন। হলো। এবার দেখো সি এর 10,000 টাকা, ওইভাবেই লিখবে যে সি এর সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন কত হবে, না 10,000 টাকা
খেটেছে দেখো 10,000 টাকা খেটেছে 6 মাস, হাতে আছে আরো 6 মাস, সে কিন্তু আরো 4,000 টাকা দিয়েছে। তাহলে 10,000 প্লাস 4,000 14,000 টাকা 6 মাস পর থেকে তার খাটছে 6 মাসের জন্য। প্রথম 6 মাসের জন্য তার খেটেছে 10,000, দ্বিতীয় 6 মাসের জন্য তার খেটেছে প্লাস 14,000 টাকা খেটেছে, কারণ 10,000 ছিল আরো সে 4,000 টাকা দিয়েছে, 10,000 থেকে সে কোনো টাকা তোলেনি, প্লাস সে 4,000 দিয়েছে। তাহলে নেক্সট 6 মাসের জন্য 10 আর 14,000 টাকা নেক্সট 6 মাসের জন্য খেটেছে। তাহলে টোটাল টাকাটা দাঁড়ালো, অর্থাৎ সি এ সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন দাঁড়ালো 60,000 প্লাস 84,000। তাহলে হচ্ছে কত? সমান 80,000, 60,000, 1,44,000। তাহলে টোটালটা সমতুল্য মূলধন দাঁড়ালো সময়ের সাপেক্ষে 1,44,000। বি এর ক্ষেত্রে দাঁড়ালো 1,60,000 এবং এ এর ক্ষেত্রে দাঁড়ালো 3,60,000 টাকা। তাহলে এইটা তোমাদের পরিষ্কার হয়েছে। সমতুল্য মূলধনটা আমি নির্বাচন করে নিলাম এইভাবে, লগ্নিকৃত মূলধন ইনটু নিয়োজিত সময়। এই সমতুল্য মূলধনটা আমার কাজে লাগবে, এইটা রেশিওতে আমি মুনাফা ভাগ করে নেব, অথবা আমার যদি কোনো ব্যবসা লোকসান হয়ে থাকে তাহলে এটার অনুপাতে, এই অনুপাতে আমাকে দায় স্বীকার করে নিতে হবে। কেমন? আচ্ছা, তোমাদের এখানে মুনাফা সম্পর্কে আগে একটা কথা বলে রাখি। তোমাদের অংশীদারি কারবার অধ্যায়ে যে কথাটা মুনাফা হিসাবে বলা হচ্ছে, সাধারণত সেই মূলধনটা কিছু না বলে দেওয়া থাকলে সমতুল্য মূলধনের অনুপাতে বন্টন হবে, অংশীদারগণের মধ্যে বন্টন হবে। কিন্তু অনেক ক্ষেত্রে এরকম যদি নিজেদের মধ্যে চুক্তি থাকে যে 1600 টাকা লাভ হয়েছে, প্রথমে আমরা প্রত্যেকে 600 টাকা সমান ভাগে ভাগ করে নেবো, অর্থাৎ 200 টাকা করে প্রথমে নিয়ে নেবো, তারপর 10,000 টাকা আমরা মূলধন অনুপাতে ভাগ করবো, এরকম বলে দেওয়া তাই। কিন্তু মোটামুটি তোমাদের কিছু না বলে দেওয়া থাকলে মুনাফা বন্টন হয়, ন্যায়সম্মত বন্টন করতে হলে মুনাফা মূলধনের বা সমতুল্য মূলধনের অনুপাতে বন্টন করতে হবে। যদি একই সময় খাটে তাহলে লগ্নিকৃত মূলধনের উপরই বন্টন করে দিলে হবে অনুপাতে, আর যদি ভিন্ন সময় খাটে তাহলে সমতুল্য মূলধন সময় সাপেক্ষে বার করতে হবে এবং সেই অনুপাতে তোমাদের মূলধন বন্টন করতে হবে। পরিষ্কার হলো? তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ ধারণা। এবার দেখো সমতুল্য মূলধন ও মুনাফা বা দায় স্বীকারের পারস্পরিক সম্পর্ক। এখন সমতুল্য মূলধন, ধরো কারো সমতুল্য মূলধন এ বার করলাম আমি 10,000, বি এর বার করলাম ধরো 12,000, সি এর বার করলাম ধরো 6,000। এটা হচ্ছে সমতুল্য মূলধন, সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন। আমি বারবার আর সময় সাপেক্ষে লিখছি না, সমতুল্য মূলধন মানে সময়ের সাপেক্ষে। তাহলে এইটা, তাহলে এটার সঙ্গে মূলধন বা দায় স্বীকারের পারস্পরিক সম্পর্ক। যদি ব্যবসাটা লাভ হয় তাহলে সেই লাভটা তারা বিচার করবে কিভাবে, লাভটা লভ্যাংশ নেবে অংশীদারগণ, ব্যবসা থেকে তাদের লভ্যাংশ নেবে 10:12:6, অর্থাৎ 10,000 12,000 12,000 6,000 এই অনুপাতে, বা 10-12-6 বা 5-6-3 হলো। এই অনুপাতে তাহলে সমতুল্য মূলধন এখানে লভ্যাংশ বা দায় স্বীকারের অনুপাত। অর্থাৎ যদি লাভ হয় তারা এই অনুপাতে লাভটা পাবে, আর যদি লোকসান হয় তাদেরকে দায় স্বীকার করতে হবে এই অনুপাতে। হলো? এবার দেখো তাহলে সমতুল্য মূলধনের সঙ্গে লভ্যাংশ বা দায় স্বীকারের অনুপাত সমান, এটা সমান হলো। এবার চলে এসো আনুপাতিক সম্পর্কটা কি। এটা একটা ভাইটাল জায়গা, এই জায়গাটা তোমাদের কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো লগ্নিকৃত মূলধন নিয়োজিত
সময় সমতুল্য মূলধন মুনাফা বা দায়, মুনাফা বা দায়। দায়টা লোকসানের ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে মুনাফা। দেখো এগুলো আমি অনুপাতিক হিসাবে দেখেছি, অর্থাৎ অনুপাতিক সম্পর্ক, আনুপাতিক সম্পর্ক। আচ্ছা, তাহলে কি হবে? দেখো লগ্নিকৃত মূলধনের অনুপাত যদি এরকম হয় 3, 4, 6, এটা হলো লগ্নিকৃত মূলধনের অনুপাত। নিয়োজিত মূলধনের অনুপাত ধরো হচ্ছে 2, 1, 3। তাহলে সমতুল্য মূলধন এটা এই অনুপাত ইন্টু এই অনুপাত। 3 জন আছে ব্যবসায়ী, ধরো এ বি সি, তাদের লগ্নিকৃত মূলধনের অনুপাত 3, 4, 6, তাদের নিয়োজিত সময়ের অনুপাত 2, 1, 3 হয়েছে। তাহলে সমতুল্য মূলধনের অনুপাত হবে 6, 4, 18। তাহলে মুনাফার অনুপাত হবে, ছোট করে নাও, 3, 2, 9। এগুলো আমি বার করে ফেললাম। লগ্নিকৃত মূলধনের অনুপাত তাকে ইন্টু করলে 3 দুগুণে 6, 4 একে 4, 318। এটা হলো সমতুল্য মূলধন, এই সমান চিহ্ন দিলাম, হলো। এইবার এই সমতুল্য মূলধন মানে মুনাফা বা দায় লভ্যাংশের অনুপাত। তাহলে এটা ইকুয়াল টু, এইটা বুঝে নাও, এটা খুব কাজে লাগবে। লগ্নিকৃত মূলধনকে নিয়োজিত সময় দিয়ে গুণ করলে সমতুল্য মূলধনের রেশিও পাবো। সমতুল্য মূলধনের রেশিও মানে মুনাফার রেশিও। পরিষ্কার? তাহলে এখানকার মেইন জিস্ট যেটা তোমাদের কাজে লাগবে সেটা হলো, যদি একই সময় বিভিন্ন মূলধন খাটে, জিস্টটা ভালো করে শুনে নাও, যদি একই সময় বিভিন্ন মূলধন খাটে বিভিন্ন জনের, তাহলে লগ্নিকৃত মূলধনের অনুপাতে তাদের লাভ বন্টন হবে, বা যদি ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতির দায় তাদেরকে নিতে হবে ওই অনুপাতে। কিন্তু যদি ভিন্ন সময় খাটে তাহলে তোমাদের সময়ের সাপেক্ষে সমমূল্য মূলধন নির্বাচিত, সমতুল্য মূলধন নির্বাচিত নির্ধারণ করতে হবে। সেটা কি করে না, লগ্নিকৃত মূলধন কিন্তু যার যত মাস বা বছর খেটেছে সেই হিসাবে তোমাদের বিচার করতে হবে। যদি 10 বছর পরে লাভ নেই তাহলে সেই 10 বছর হিসাবে তোমাদের করতে হবে। কারণ 6 বছর খাটার পর যদি তুলে নেয় তাহলে ওই লগ্নিকৃত মূলধন ইন্টু 6, বাকিটা সে দিচ্ছে না, তাহলে গ্যাপ হয়ে গেল। তাহলে এইভাবে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি কিভাবে সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন নির্বাচিত করতে হয়, নির্ধারণ করতে হয়। সেটা তোমরা করবে, সেই অনুপাতে মূলধনের মুনাফা হবে। হয়েছে? সেই অনুপাতে ব্যবসায়ীরা লাভ নেবে বা ক্ষতি হলে ক্ষতি হবে। আর যদি কোনো মুনাফার ক্ষেত্রে তোমাদের বইয়ের অঙ্কনের সময় বলে দেওয়া থাকে যে প্রথমে 3 জন ভাগ করে নেবে এত টাকা, সে তোমরা ভাগটা দিয়ে দেবে, তারপর মূলধনটা ভাগ করবে। সব সময় জেনে রাখবে তাদের অবদান অনুযায়ী মূলধন মুনাফা যদি নেয় তারা, সেটাই হবে তাদের ন্যায়সঙ্গত প্রাপ্য। হয়েছে? আর যদি তারা চুক্তি অনুযায়ী নেয়, সেটা ন্যায়সঙ্গত হবে কি হবে না সেটা তাদের ব্যাপার। কিন্তু ন্যায়সঙ্গত লাভ বন্টন হচ্ছে মূলধনের অনুপাতে, অর্থাৎ তাদের অবদান, ব্যবসায় কি আছে সেই অবদান অনুপাতে ভাগ করে নিতে হবে। হয়েছে? এখন একটা জিনিস তোমাদের মাথায় ডাউট থাকতে পারে যে এই অংশীদারদের মধ্যে কেউ একজন ব্যবসায় ম্যানেজারি করছে, কেউ একজন ব্যবসায় দেখাশোনা করছে, কেউ একজন ব্যবসায় শ্রম দিচ্ছে, তাহলে তার কি হবে? জেনে রাখো, মুনাফা সবসময় বিচার হয় গ্রস মুনাফা, অর্থাৎ টোটাল ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মাঝখানে যে বিয়োগফল, সেটা হচ্ছে গ্রস মুনাফা, টোটাল মুনাফা। তা থেকে এই সব ম্যানেজারের বেতন, শ্রমিকের মজুরি সব বাদ দিয়ে, ব্যাংকের সুদ ফুদ সব বাদ দিয়ে নিট মুনাফা, তোমাদের হিসাবটা হবে এই নিট মুনাফার উপর। ক্লিয়ার? এবার সেই নিট মুনাফায় কেউ যদি মনে করো 200 টাকা এক্সট্রা নেয়, তার প্রাপ্য হয়ে যাবে মুনাফা প্লাস 200। হয়েছে? তাহলে আশা করি এই ধারণার উপর ভিত্তি করে তোমরা নিজেরাই 80% অঙ্ক সমাধান করে ফেলতে পারবে। আমি আর একটা চ্যাপ্টারে তোমাদের কিছু অঙ্ক করে দেবো, দিলে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি।